ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। তো আজকে এমন একটি চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব যেটা তোমাদের খুব অত্যন্ত প্রয়োজনীয়। চ্যাপ্টারটা হলো ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটি যে পোর্শনটা নিয়ে আজকে আমাদের আলোচনা, অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তুই হলো তড়িৎ বিশ্লেষণ ও ফ্যারাডের সূত্র। প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করতেই গেলে প্রথমে যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ইংরেজিতে বলে ইলেকট্রোলাইটস। এটি কি? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত যৌগ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, সেই সমস্ত পদার্থকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে কোনো উদাহরণ বলতে আমরা নর্মালি অ্যাসিড, ক্ষার বা বেস এবং সল্ট বা লবণ। এই যে অ্যাসিড, ক্ষার এবং লবণ, এগুলো নিয়ে মূলত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা দু ধরনের হয়, তীব্র এবং মৃদু। মৃদু কাদের বলবো? যাদের বিয়োজন মাত্রা কম তাদের বলবো মৃদু, যাদের বিয়োজন মাত্রা বেশি অর্থাৎ প্রায় সম্পূর্ণ অংশটাই বিয়োজিত হয় তাদের বলবো তীব্র তড়িৎ বিশ্লেষণ। তাই সেখান থেকেই আসে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু ক্ষার ইত্যাদি ব্যাপারগুলো থাকে। যাই হোক, তাহলে এবারে গেলাম আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ এই যে তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে কি? ইংরেজিতে বলবো নন ইলেকট্রোলাইটস। এই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাহলে তার ডেফিনেশন বা সংজ্ঞা কি হবে? ঠিক উল্টোটা। যে সমস্ত যৌগ গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তার মানে রাসায়নিক বিক্রিয়া ঘটে নতুন কোনো পদার্থের সৃষ্টি হওয়ার প্রশ্নই নেই, তাদেরই বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা নন ইলেকট্রোলাইটস। এই নন ইলেকট্রোলাইটস এর মধ্যে কারা হয়? বিশুদ্ধ জল হতে পারে, বেনজিন হতে পারে, কেরোসিন হতে পারে। অর্থাৎ যদি আমরা এক্সাম্পল নিই তাহলে আমরা কি পাবো? বেনজিন, কেরোসিন, বিশুদ্ধ জল, এমনি জল নয়, এরা সকলেই কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এখনই আমরা যাব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কি? একটা পদ্ধতি। তাহলে যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় রাসায়নিক বিক্রিয়া ঘটে নতুন পদার্থের সৃষ্টি করে এবং তড়িৎ পরিবহন ঘটায়, সেই পদ্ধতিকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। ইংরেজিতে বলে ইলেকট্রোলিসিস। এই যে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ, এটা নিয়ে আমাদের প্রথম পাঠের আলোচনা। অর্থাৎ একটা তড়িৎদ্বার বা একটা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো, কি পরিমাণ তড়িৎ যাবে, কতটা পদার্থ জমা হবে ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আস্তে আস্তে করে আমরা চ্যাপ্টারটা গভীরতাতে প্রবেশ করব। তড়িৎ বিশ্লেষণ শিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে তথ্য আমাদের জেনে নিতে হবে। সেগুলো আমরা প্রথমে একটু একটু করে জানবো, তারপরে আমরা অবশ্যই যাব ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ। প্রথমে আমরা যেটা জানবো সেটি হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা। এই তড়িৎ প্রবাহ মাত্রা এর একক হলো কি? তোমরা অবশ্যই জানো, ফিজিক্সেও পেয়েছো, অ্যাম্পিয়ার। এটা ওর একক। এই অ্যাম্পিয়ারকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সংজ্ঞা কি হবে অ্যাম্পিয়ারের?
অ্যাকচুয়ালি এই ডেফিনেশন বা সংজ্ঞা করতে গেলে আমাদের একটি তড়িৎদ্বার ইউজ করতে হবে, সেটি হলো প্লাটিনাম, এবং যে তড়িৎ বিশ্লেষ্যটা আমরা ইউজ করব সেটি হলো সিলভার নাইট্রেট। তাহলে আমরা বলবো কি, প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎদ্বারে 0.001118 গ্রাম সিলভার জমা হয় বা মুক্ত হয়, সেই তড়িৎ প্রবাহ মাত্রাকেই আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হলো? তাহলে অ্যাম্পিয়ারের সঙ্গে তার মানে মনে রাখো, স্ট্যান্ডার্ড হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন, প্লাটিনাম তড়িৎদ্বার ফিক্সড, আর জমা হবে 0.001118 গ্রাম সিলভার। এবার আমরা জানবো তড়িৎ পরিমাণ। তাহলে দ্বিতীয় হলো এর তড়িৎ পরিমাণ। এই তড়িৎ পরিমাণের দুটি একক হয়, অর্থাৎ একটা হলো ওর বৃহত্তম একক, আরেকটি হলো ব্যবহারিক। প্রথমে আমরা জানবো কি, তড়িৎ পরিমাণের ব্যবহারিক একক হলো কুলম্ব, আর বৃহত্তম একক হলো ফ্যারাডে। একে এফ দিয়ে, কুলম্বকে কিউ দিয়ে প্রকাশ করব। এখন এই তড়িৎ পরিমাণের যে একক দুটি কুলম্ব এবং ফ্যারাডে, প্রত্যেকের আলাদা আলাদা করে কিন্তু ডেফিনেশন আমরা জানবো। কি বলবো? প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে 0.001118 গ্রাম সিলভার মুক্ত হয়, সেই পরিমাণ তড়িৎকেই বলে 1 কুলম্ব। তাহলে স্যার ফ্যারাডে কি? অ্যাকচুয়ালি ফ্যারাডের কুলম্বের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, প্রায় এই ফ্যারাডে কুলম্বের মধ্যে সম্পর্ক। তাহলে ফ্যারাডের সংজ্ঞা কি হবে? অ্যাকচুয়ালি ফ্যারাডের সংজ্ঞা হচ্ছে কোন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ তড়িৎদ্বারে জমা হয়, সেই পরিমাণ তড়িৎকেই বলা হয় ও 1 ফ্যারাডে। তাহলে আমরা তিনটে সংজ্ঞা জানলাম, কুলম্ব, ফ্যারাডে এবং অ্যাম্পিয়ার। এখন এই কুলম্ব এবং অ্যাম্পিয়ারের মধ্যে একটি সম্পর্ক আমরা শিখব, অর্থাৎ কুলম্ব ও অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক। অ্যাকচুয়ালি কুলম্ব কিউ সমান সি ইন্টু টি, এটাই হলো সম্পর্ক, যেখানে টি হলো টাইম বা সময়, অবশ্যই সেকেন্ড এককে। তাহলে এই যে অ্যাম্পিয়ার সি, সময় টাইম, দ্যাট ইজ সেকেন্ডে, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড সমান অ্যাকচুয়ালি কুলম্ব। এই কুলম্ব আর অ্যাম্পিয়ারের মধ্যে এটাই হলো সম্পর্ক। এবারে আমরা যাব এই আজকের আলোচনার সেকেন্ড পার্ট। কি সেটাই সেকেন্ড পার্ট? সেটি হলো ফ্যারাডের সূত্র। এবার ফ্যারাডের সূত্র সম্পর্কে আমরা জানব। বিজ্ঞানী ফ্যারাডে প্রথম তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে সূত্র দুটি উপস্থাপনা করেন, সেই সূত্র দুটি হলো ফ্যারাডের সূত্র। আমরা এক এক করে আলোচনা করব, এবং শুধু তাই নয়, সূত্র গাণিতিক রূপ, তাদের ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশন, সেগুলো আমরা করব। তাহলে চলো যাই ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোলিসিস। এখন ফ্যারাডের সূত্র কি আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যাচ্ছি এর সূত্র, এবং দ্বিতীয়তে যাব এর
গাণিতিক রূপ। সূত্রটা কি? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় যদি কিউ কুলম্ব তড়িৎ প্রবাহিত করা হয়, অর্থাৎ কিউ পরিমাণ তড়িৎ কুলম্ব পাঠানো হয়, তার বিনিময়ে যদি ডব্লিউ গ্রাম পদার্থ তড়িৎ দ্বারে জমা হয় বা সঞ্চিত হয়, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে দাঁড়াবে ডব্লিউ ভ্যারিজার্স কিউ। অর্থাৎ এক কথায় বললে ডব্লিউ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। যেটা একটি সমানুপাতিক ধ্রুবক, ইহাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক রূপ পেলাম আমরা ডব্লিউ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। এখন আমরা এই জেড সম্পর্কে জানবো, তবে তার আগে একটু বলে দিই, এই যে জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটি অবশ্যই তড়িৎ বিশ্লেষণের প্রকৃতির উপর নির্ভর করে। জেড এর মান, জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে জেড, এখন আমরা এই জেড এর সংজ্ঞা এবং জেড এর একক সম্পর্কে যাব। তবে তখনই আমরা পারবো যদি প্রথম সূত্রের গাণিতিক রূপটা আমরা নিই। প্রথম সূত্র থেকে আমরা জানি W ইকুয়াল টু জেড ইন্টু কিউ, বা বলতে পারি জেড সমান W বাই কিউ। অর্থাৎ যদি কিনা তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব তড়িৎ পাঠানো হয়, তখন যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাই হবে ওর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেডের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম্ব তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত হয় বা জমা হয়, তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এই তুল্যাঙ্কের একক বা ইউনিট কি? এটা গ্রাম, এটা কুলম্ব। তাহলে একক হলো আমাদের গ্রাম পার কুলম্ব। এই হলো জেড এবং জেড সম্পর্কিত তথ্য, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক আমরা ফ্যারাডের প্রথম সূত্র করে ফেললাম। এখন আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সেকেন্ড ল। কি সেটা? ফ্যারাডের সেকেন্ড ল, ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর নিজে নিজে তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ গাণিতিক রূপ তাহলে কি আসবে? এটা সূত্র গেল। তাহলে ওর গাণিতিক রূপ কি? যদি কোন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুল্যাঙ্ক ভার E1 হয় এবং কিউ কুলম্ব তড়িৎ পাঠানোর ফলে যদি W1 গ্রাম পদার্থ সঞ্চিত হয়, তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে W1 ভ্যারিজার্স E1। আবার আরেকটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলাম, তার তুল্যাঙ্ক ভার যদি E2 হয়, একই পরিমাণ যদি তড়িৎ পাঠায়, যদি W2 গ্রাম পদার্থ জমা হয়, তাহলে W2 ভ্যারিজার্স E2। এই সূত্র দুটিকে কম্বাইন করলে দাঁড়ায় W ভ্যারিজার্স E, অর্থাৎ তুল্যাঙ্ক ভারের সঙ্গে সঞ্চিত পদার্থের ভর সমানুপাতিক হয়। অর্থাৎ দাঁড়াচ্ছে তাহলে কি সম্পর্কটি? ফ্যারাডের প্রথম আর দ্বিতীয়র মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কি? ফ্যারাডের প্রথম সূত্রের এবং দ্বিতীয় সূত্রের মধ্যে মেইন বেসিক ডিফারেন্সটা হলো, প্রথম সূত্রে তড়িৎ বিশ্লেষ্য একটা, কিন্তু দ্বিতীয় সূত্রে ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য। প্রথম সূত্রে ভিন্ন ভিন্ন তড়িৎ পাঠানো হয়, দ্বিতীয় সূত্রে একই পরিমাণ তড়িৎ পাঠানো হয়। এই হলো ডিফারেন্স, আর কিছু পার্থক্য নেই দুজনের মধ্যে। তাহলে আমরা ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র করে ফেললাম, অর্থাৎ গাণিতিক রূপ আমাদের কমপ্লিট হয়ে গেল।
এখন আমরা একটি পার্থক্য করব। কি পার্থক্য? এই রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। একদিকে করব রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার, আরেকটাকে করব তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে জেড, এটাকে ই দিয়ে প্রকাশ করি। এদের মধ্যে মূল পার্থক্য কি? দেখো, এই যে রাসায়নিক তুল্যাঙ্কটা, এটা নর্মালি যে কোনো পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ সংক্রান্ত যে রাসায়নিক বিক্রিয়া তার ক্ষেত্রে প্রযোজ্য। 2 নম্বর, এই রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভারের একক নেই। এটি একটি এককবিহীন রাশি, কিন্তু এর একক রয়েছে, সেটি হলো গ্রাম পার কুলম। আবার তৃতীয় পার্থক্য কি? রাসায়নিক তুল্যাঙ্কের মান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের অর্থাৎ জেডের প্রায় 96,500 গুণ, কিন্তু এর মান এর 96,500 গুণ। তাহলে এই হলো রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে পার্থক্য। প্রথম এবং দ্বিতীয় দুটো সূত্রের সমন্বয় অর্থাৎ কম্বিনেশন। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা কি পাই? ডব্লিউ ভ্যারিজাস কিউ যখন ই স্থির। কেন? কারণ একই যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে তাদের তুল্যাঙ্ক ভার নির্দিষ্ট। সেকেন্ড ল থেকে আমরা কি পাই? অর্থাৎ ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পাই ডব্লিউ ভ্যারিজাস পি যখন কিউ স্থির। কারণ আমি বলেছি একই পরিমাণ তড়িৎ পাঠানো হয়। দুটো সূত্রকে কম্বাইন করলে দাঁড়ায় যৌগিক ভেদের নিয়ম অনুসারে ডব্লিউ ভ্যারিজাস ই ইন্টু কিউ যখন ই ও কিউ উভয় পরিবর্তনশীল। তাহলে একে সমান করতে হবে। একে সমান করতে গেলে পাই ডব্লিউ ইকুয়াল টু ই কিউ বাই এফ, অর্থাৎ 1/f হলো একটি ধ্রুবক, সেই এফ হলো এখানে ফ্যারাডে, অর্থাৎ এফ একটি ধ্রুবক যাকে বলা হয় ফ্যারাডে। আবার একটু আগেই আমরা করেছিলাম কিউ ইকুয়াল টু সিটি, তাহলে লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু ই, এটার একটা ফর্মুলা যদিও, ই সিটি বাই এফ। আবার যেখানে কিউ সমান যেহেতু সিটি, সেখান থেকে মডিফাই করলে দাঁড়ায় ডব্লিউ ইকুয়াল টু ই সিটি বাই 96,500 কুলম, যেটা কিনা আমাদের গাণিতিক সম্পর্ক, যেখান থেকে অঙ্ক করতে আমাদের খুব কাজে লাগবে। তাহলে এই হলো ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় সূত্র। সেই সমন্বয় সূত্র থেকে আমরা এই গাণিতিক ফর্মুলাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে পারবো, যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকবে করা যাবে। এই হলো ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বয়। এটা অবশ্যই 96,500 কুলম প্রায়। তাহলে যাই হোক না কেন, এই ফর্মুলা দিয়ে আমরা পেয়ে যাবো অঙ্ক। সবগুলো ডেটা দেওয়া থাকবে, কোন একটা আননোন থাকবে, অবশ্যই অঙ্ক করতে পারবো, কোনো টেনশনের কিছু নেই। ইজিলি চ্যাপ্টারটা খুব সহজ। তাহলে আমরা ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বয় করে ফেললাম। এবার একটা আমরা প্রমাণ করব। প্রমাণটা অ্যাকচুয়ালি কি? দুটো প্রমাণ আমরা করব। তার মধ্যে একটি প্রমাণ হলো ই এবং জেড এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব, আর তার সঙ্গে একটি পরে প্রমাণ করব। আমরা এখন ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বয় করে ফেললাম। এখন আমরা একটি সম্পর্ক প্রতিষ্ঠা করব। কার সঙ্গে কার?
ই এর সঙ্গে জেড এর, যেটার মধ্যে আমরা পার্থক্য করেছিলাম, এখন ওদের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব। ই ও জেড এর মধ্যে সম্পর্ক ফ্যারাডের প্রথম সূত্র থেকে পাই, অর্থাৎ ফার্স্ট ল থেকে আমরা কি পাই? W = Z × Q। তোমরা জানো কোনটা কি লিখতেই হবে, আগে বলেছি। সবসময় কোনো এক্সপ্রেশন লিখলে তার পাশে কোনগুলো কি উল্লেখ করতেই হয়। আবার কম্বাইন সূত্র থেকে পাই আমরা কি, অর্থাৎ সমন্বয় সূত্র থেকে পাই W = F। তাহলে দুটোকে সূত্রকে আমরা তুলনা করে কি পাই? পাই আমরা ZQ = EQ/F। কিউ বাদ দিয়ে দিলাম, তাহলে Z = E/F। এটাই হলো ই এবং জেড এর মধ্যে সম্পর্ক ফ্যারাডে দিয়ে। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং শুধুমাত্র রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভারের মধ্যে সম্পর্ক করে ফেললাম। আগে তো পার্থক্য করেছি, এখন আমরা একটা প্রমাণে যাব। প্রমাণ করো E = F/N, যেখানে E, F ও N প্রচলিত অর্থ বহন করে। প্রথমে আমরা জানি কোন মৌলের পারমাণবিক ভর সমান মৌলের তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। এখন মনে প্রশ্ন আসতে পারে, কোথা থেকে আমরা জানি? ফার্স্ট চ্যাপ্টার 11 পেয়েছ, A = EV, সেখান থেকে এটা এসছে, যেখানে এ হলো পারমাণবিক ভর, ই হলো তুল্যাঙ্ক ভার, ভি হলো যোজ্যতা। তারপরে মৌলের পারমাণবিক ভর সমান তুল্যাঙ্ক ভার গুণিতক যোজ্যতা। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না 1 গ্রাম পরমাণু সমান 1 গ্রাম পরমাণু সমান 1 গ্রাম তুল্যাঙ্ক পরমাণু গুণিতক যোজ্যতা? বলো, তাহলে 1 গ্রাম পরমাণু সমান 1 গ্রাম তুল্যাঙ্ক পরমাণু গুণিতক যোজ্যতা। সেখান থেকে আবার একটু মডিফাই করলে কি দাঁড়ায়? এই যে 1 গ্রাম পরমাণু, যদি সেটা আয়ন হতো তখন কি হতো? তাহলে 1 গ্রাম আয়ন, তাহলে বলবো আমরা, বা বলতেই পারি 1 সংখ্যায় দিয়ে দিচ্ছি, 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন গুণিতক যোজ্যতা। এখানে প্রশ্ন থেকে যায় কি না, এন যোজি কোনো আয়নের ক্ষেত্রে, অর্থাৎ যদি যোজ্যতা তার এন হয়, এটা আমরা লিখেই দিলাম দরকার হলে, এন যোজি কোন আয়নের ক্ষেত্রে। তাহলে একটু তোমরা দেখো, দেখতে পাবে 1 গ্রাম পরমাণু সমান 1 গ্রাম তুল্যাঙ্ক পরমাণু গুণিতক যোজ্যতা। অর্থাৎ যদি ওই আয়নটার যোজ্যতা এন হয়, তাহলে সেই রকম ক্ষেত্রে বলছি 1 গ্রাম আয়ন সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইনটু যোজ্যতা। যোজ্যতা বলতে কার? যদি আয়নটা এন যোজি হয়, ব্যাস। তাহলে আমরা গ্রাম আয়ন ট্রান্সফার করলাম। এবার আমরা কি করব? এই যে 1 গ্রাম আয়ন, আমি কি বলতে পারি না 1 গ্রাম আয়নে তড়িতের পরিমাণ কত হবে?
না 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নে তড়িতের পরিমাণ ইন্টু এন, তার মানে দেখে নাও, বা 1 গ্রাম আয়নে তড়িৎ পরিমাণ সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নে তড়িৎ পরিমাণ গুণিতক এন, কারণ যেহেতু আয়নটা জড়িত তাই ধরে নিয়েছি। এবার একটি প্রশ্ন থেকে যায়, এই যে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের তড়িৎ পরিমাণ, আজকেই সংজ্ঞায় বলেছি 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন তড়িৎ পরিমাণ বলতে 1 ফ্যারাডেকে বোঝায়, কারণ ফ্যারাডের সংজ্ঞাতেই ছিল যে পরিমাণ তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত হয়। তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের তড়িৎ পরিমাণ বলতে বোঝায় 1 ফ্যারাডে, তাহলে 1F গুণিতক এম সমান NF। তাহলে কি দাঁড়ালো, 1 গ্রাম আয়নের তড়িৎ পরিমাণ সমান NF ফ্যারাডে, আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন আসছে যে 1 গ্রাম আয়নে আধান কত হবে? 1 গ্রাম আয়নে আধান বলতে অ্যাভোগাড্রো সংখ্যক আধানকেই বোঝায়। তাহলে এই লাইনটাকে একটু মডিফাই করছি আমরা, করে কি করছি একটু দেখে নাও। তাহলে দাঁড়ালো 1 গ্রাম আয়নে মধ্যে আয়নের সংখ্যা n, যেখানে n হলো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রাম আয়নে আয়নের সংখ্যা কত দাঁড়ালো? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি না, এই 1 গ্রাম আয়নে যদি অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, তাহলে আমরা বলতে পারি একটি আয়নে তড়িতের পরিমাণ কত হবে? যেহেতু 1 গ্রাম আয়নের তড়িতের পরিমাণ এত, আবার 1 গ্রাম আয়নের মধ্যে আয়নের সংখ্যা n, তাহলে আমরা বলতে পারি একটি আয়নে তড়িতের পরিমাণ, অতএব একটি আয়নে তড়িতের পরিমাণ সমান NF/N। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এটা মুছে দিলাম। দেখো, তাহলে একটি আয়নে তড়িতের পরিমাণ হলো NF/N। এখন আমরা আরেকটা পার্টে যাব। এখন একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে উৎপন্ন আয়নে তড়িৎ পরিমাণ সমান E। অতএব একটি পরমাণু m সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে উৎপন্ন আয়নে তড়িতের পরিমাণ হবে Ne। আচ্ছা, একটা পরমাণু যদি m সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে আমি কি বলতে পারি না যে একটি আয়ন উৎপন্ন হবে? তাহলে একটি আয়নে তড়িতের পরিমাণ বলতেই পারি যদি সে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। অতএব একটি আয়নে তড়িৎ পরিমাণ সমান n। কেন? একটাই পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করবে, একটাই আয়ন হবে, সেই আয়নের আধানটা কি হবে? যেহেতু n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে তাই nই হবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে তোমরা দেখো, একটি আয়নে তড়িতের পরিমাণ, একটি আয়নের তড়িতের পরিমাণ দুটোই একই। তাহলে 1 ও 2 সমীকরণ তুলনা করে পাই। তাহলে 1 ও 2 তুলনা করলে কি পাবো আমরা? আমরা পাবো
এন ই ইকুয়াল টু এন এফ বাই এন। উভয় পক্ষ থেকে এন বাদ দিয়ে দিলাম, তাহলে ই ইকুয়াল টু এফ বাই এন। প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা পেলাম ই ইকুয়াল টু এফ বাই এন। খুব পরে পরীক্ষায় প্রমাণটা ভালো করে একটু প্র্যাকটিস করবে, করলেই হয়ে গেল ই ইকুয়াল টু এফ বাই এন। আশা করছি আজকের অংশটা সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যে অংশটা তোমরা শিখলে এটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। কেমন বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।